ভারতের স্বাধীনতা সংগ্রাম WBCS অথবা ওয়েস্ট বেঙ্গল PSC অথবা যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওয়েস্ট বেঙ্গল এছাড়াও কেন্দ্র রাজ্যের যে কোনো পরীক্ষার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের মধ্যে 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আজ 1857 মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ নিয়ে আলোচনা করব। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পটভূমি হল অষ্টাদশ এবং ঊনবিংশ শতকে ভারতের ইংরেজ শাসন এবং শোষণ একটি চরম পর্যায়ে পৌঁছয়। তার বহিঃপ্রকাশই হল 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। সেই সময়ের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। এনার সময় বিদ্রোহ সংঘটিত হয়। মহাবিদ্রোহকে ভারতের ইতিহাসের জলবিভাজিকা হিসাবেও চিহ্নিত করা হয়, কারণ এই সময় অন্য কোনো শাসক গোষ্ঠী এই আন্দোলনের সহযোগিতা করেনি, কিন্তু তাছাড়াও বিভিন্ন সম্প্রদায়গুলি তারা ইংরেজদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে এই আন্দোলন করেছিল। এই বিদ্রোহকে বীর সাভারকর প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে অভিহিত করেছে, কারণ এর আগে এত বড় সংঘবদ্ধ যুদ্ধ বা বিদ্রোহ ইংরেজদের বিরুদ্ধে ভারতে গড়ে ওঠেনি তেমনভাবে। মহাবিদ্রোহের কারণের মধ্যে আমরা জানব একটি প্রত্যক্ষ কারণ। মহাবিদ্রোহের বিভিন্ন কারণ আছে, তার মধ্যে প্রত্যক্ষ কারণ বলতে আমরা সাধারণভাবে বুঝবো যে ভারতীয় সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেল, এই রাইফেলের প্রভাবেই প্রধানত আন্দোলন সংগঠিত হয়। এবং মনে করা হয় এই রাইফেলের পিছনে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল সেগুলি পরবর্তী ক্ষেত্রে বিদ্রোহর আকারে প্রকাশ পায়। এই রাইফেলে গরু ও শূকরের চর্বি মিশ্রিত কার্তুজ থাকতো, যেটি দাঁতে কেটে বন্দুকের নলের মধ্যে ঢালতে হতো, এবং সেটি হিন্দু মুসলমান সিপাহীদের ধর্মনাশের চেষ্টা করা হচ্ছে বলে একটি গুজব রটে যায়। এই গুজবই পরবর্তী ক্ষেত্রে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যবদ্ধতা তৈরি করে, এবং সেই ঐক্যবদ্ধ হিন্দু মুসলমান ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা ভারতে। তারা উচ্চপদস্থ ইংরেজ সৈনিকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। প্রত্যক্ষ কারণ এটা হলেও মহাবিদ্রোহের বিভিন্ন পরোক্ষ কারণ থাকে বা ছিল, সেগুলি আমরা দেখব। মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ, এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা দিয়েছিল, কারণ সেই সময় ইংরেজ সেনাপতি বা ইংরেজ শাসকরা ভারতের বিভিন্ন রাজ্যের ওপর বিভিন্ন কৌশলে বিভিন্ন রকম অত্যাচার চালিয়ে চলেছিল। তার ফলে শুধুমাত্র জনসাধারণের মনেই নয়, যে সমস্ত শাসক গোষ্ঠী ছিল বা রাজ্যগুলি ছিল তারাও ইংরেজদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছিল। এর মধ্যে প্রথম একটি ঘটনা হলো লর্ড ওয়েলেসলি প্রবর্তিত অধীনতামূলক মিত্রতা নীতি। এখানে দেশীয় রাজ্যগুলিকে আভ্যন্তরীণ ও বৈদেশিক আক্রমণ থেকে নিরাপত্তা দান এবং তার বিনিময়ে তাদেরকে বশ্যতা স্বীকার করানো হয়েছিল। যেমন ধরা যাক কোনো একটি রাজ্য তার পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে বিবাদে লিপ্ত আছে অনেক দিন হলো। ইংরেজরা করতো কি, তাদের মধ্যেকার যে কোনো একটি রাজ্যকে গিয়ে অপরের বিরুদ্ধে ভীতির সঞ্চার করতো। বলতো যে আপনার পার্শ্ববর্তী রাজ্য আপনাকে যে কোনো সময় আক্রমণ করতে পারে, অথবা দেখা গেল যে ভারতের সীমান্তবর্তী কোনো রাজ্য, তাদেরকে ভয় দেখানো হতো বহিঃশত্রু থেকে, যে বাইরের কোনো আফগান বা অন্য কোনো শত্রু এসে আপনাদেরকে আক্রমণ করতে পারে। তো সেই ঘটনার থেকে বাঁচাতে কে সাহায্য করবে না, ইংরেজ সরকার সাহায্য করবে। এই সুযোগ নিয়ে তারা বিভিন্ন রাজ্যকে দখলের নীতি নিত এবং তাদেরকে প্রায় হাতের পুতুল হিসেবে পরিচালনা করত। এইভাবে তারা হায়দ্রাবাদ, তাঞ্চোর, সুরাট, কর্ণাটক, অযোধ্যা, জয়পুর, উদয়পুর এই সমস্ত রাজ্যগুলিকে ব্রিটিশদের নিয়ন্ত্রণাধীন নিয়ে চলে আসে। এর পরের আরেকটি কারণ হলো লর্ড ডালহৌসি প্রবর্তিত সত্যবিলোপ নীতি। এই নীতির মূল কথা ছিল যে যে সমস্ত রাজ্যের রাজা অপুত্রক, তারা যদি মারা যায় সেই রাজ্যটি ব্রিটিশ সরকার অধিগ্রহণ করে নেবে। সেই রাজা যদি কোনো দত্তক পুত্র তার জায়গায় স্থলাভিষিক্ত করে দিয়ে যায়, তাতেও সেই দত্তক পুত্র সেই অঞ্চলের রাজত্ব পাবে না। এই নীতির ফলে সম্বলপুর, সাতারা, উদয়পুর, নাগপুর, ঝাঁসি, কর্ণাটক ব্রিটিশ সাম্রাজ্যযুক্ত হয়ে পড়েছিল। এটি সেই অঞ্চল এবং সেই সময়কার সেই সমস্ত রাজ্যগুলো ছাড়াও তার পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্য এবং ভারতের অন্যান্য রাজ্যও একটা ভীতির সঞ্চার হয়ে গেছে তাদের মধ্যে, যে এইভাবে যদি চলতে থাকে হয়তো দেখা যাবে তাদের রাজ্যটাও একসময় ইংরেজরা এইভাবেই দখল করে নিতে পারে। এছাড়া ব্রিটিশ শাসিত রাজ্যগুলির নিরাপত্তাহীনতা,
দেশীয় রাজ্যগুলির ব্রিটিশ সাম্রাজ্যভুক্তির ফলে আশ্রিত রাজারা নিরাপত্তাহীনতায় বোধ করছিল, যেমন কাথিয়াবার, ত্রিবাঙ্কুর, রাজপুতানা সহ অন্যান্য রাজ্যের রাজারা ব্রিটিশ শাসনমুক্ত হওয়ার জন্য বিদ্রোহ ঘোষণা করছিল। এছাড়াও ভাতা ও উপাধি লোপ, নানা সাহেবের বৃত্তি বন্ধ করে দেওয়া হয়েছিল, কর্ণাটকের রাজপরিবারের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল, বাহাদুর শাহের উপাধি বিলোপ করা হয়েছিল। এগুলিও একটি রাজনৈতিক কারণ হিসেবে পরবর্তী ক্ষেত্রে দেখা যেতে থাকে। মানে ইংরেজরা করছিল বিভিন্ন কৌশলে ভারতের বিভিন্ন অঞ্চল দখল করা, বিভিন্নভাবে তাদেরকে নিজেদের আয়ত্তে নিয়ে আসা, এবং বিপরীত দিকে যে সমস্ত রাজ্যগুলি ছিল তাদের রাজা এবং তার পার্শ্ববর্তী রাজারা এবং সেইখানকার জনসাধারণও ইংরেজদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছিল। এছাড়া আরেকটি কারণ হলো কুশাসনের অজুহাতে রাজ্য গ্রাস করে নেওয়া হতো। ইংরেজরা হঠাৎ কোনো একটি রাজ্যকে গিয়ে বলতে পারো যে আপনার রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, আপনি ঠিকভাবে শাসন করতে পারছেন না, প্রজারা আপনার জন্য খুশি নয়, এই বলে শুধুমাত্র এই সামান্য একটি কারণ দেখিয়ে তারা রাজ্যকে দখল করে নিতে পারতো কিন্তু। এছাড়া হলো মহাবিদ্রোহের সামরিক কারণ। সামরিক কারণটি হচ্ছে প্রধান কারণের মধ্যে একটি বলা যেতে পারে। যেমন ভারতীয় সিপাহীদের বেতন ছিল অত্যন্ত কম ইংরেজদের তুলনায়। অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাদের পদোন্নতির বিশেষ সুযোগ ছিল না ইংলিশ বাহিনীতে, যেখানে তাদের থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন ইংরেজ সৈন্য অনেক তাড়াতাড়ি বিভিন্ন পদে উন্নত হতে পারত, কিন্তু সাধারণ ভারতীয় সেনানীদের তাদের কিন্তু সেই সুযোগ ছিল না। ইংরেজ অফিসাররা ভারতীয় দের সঙ্গে সৈন্যদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করত, দুর্ব্যবহার করত, দাড়ি রাখার উপর অবধি নিষেধাজ্ঞা জারি করেছিল। যে সমস্ত মুসলিম বা মুসলমান সৈন্যরা দাড়ি রাখতো তাদেরকে সেই যাতে না রাখা যায় দাড়ি, তার উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল। 1824 সালে ইঙ্গ ব্রহ্ম যুদ্ধে সময় সিপাহীদের সমুদ্রের অর্থাৎ কালাপানি পেরিয়ে যুদ্ধে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানে দেশীয় সৈন্যরা একটি বিদ্রোহের তাদের মধ্যে একটি বিদ্রোহের সঞ্চার হচ্ছিল। 1856 সালে ডালহৌসি জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট বলে একটি আইন নিয়ে আসে। এর মাধ্যমে সিপাহীদের যে কোনো স্থানে যুদ্ধে যাওয়ার জন্য বাধ্য করা হতো। অর্থাৎ যদি আগে ছিল যে ইংরেজ সৈন্যরা যে সমস্ত অঞ্চলে যুদ্ধে যেতে যেত, কিন্তু ভারতীয় সৈন্যদেরকে কোথাও যদি পাঠাতে হতো আগে তাদের সম্মতি নিতে হতো। কিন্তু এই আইন আসবার ফলে সেই সম্মতি নেওয়ার আর কোনো জায়গাই রইল না। মানে এই আইন বলে ইংরেজরা যেখানে পাঠাবে সেখানে যেতে হবে। এর ক্ষেত্রে করতো কি, ইংরেজরা নিজেদের সৈন্যদেরকে গুরুত্বপূর্ণ স্থানে রাখতো, যেখানে কম ভয় ছিল বা যেখানে কম বিদ্রোহ ছিল সেই সমস্ত জায়গায় রাখতো, এবং কঠিন যে সমস্ত স্থান যেখানে মৃত্যুর ভয় থাকতো বা সেখানে স্বাস্থ্যহানির ভয় থাকতো, যে কোনো রকম অসুবিধার কাজ যেগুলো, সেগুলো ভারতীয় সৈন্যদেরকে দিয়ে দেওয়া হতো। এরপরে আরেকটি কারণ হলো মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণ। কোম্পানি প্রবর্তিত ভূমি ব্যবস্থায় কৃষকদের উচ্চ হারে রাজস্ব প্রদান করতে হতো। মানে কৃষকরা প্রচুর পরিমাণ অর্থ এইভাবেই তাদের বিনষ্ট হতো। এছাড়া চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তরি ব্যবস্থা, মহলতারি ব্যবস্থা, তালুকদারি ব্যবস্থা প্রভৃতি এই সমস্ত বন্দোবস্তগুলি কৃষকদের ওপর শোষণের মাত্রাকে আরও বাড়িয়ে তুলেছিল। বিভিন্ন রকমের বিভিন্ন কর প্রদানের ফলে সাধারণ কৃষকদের হাতে প্রায় অর্থ থাকতোই না যে তারা সারা বছরটি চালাতে পারবে। এছাড়াও এ সময় নীল কর, এমনকি পথ কর, গোচারণ কর, চৌকিদারি কর ইত্যাদিও সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। মহাবিদ্রোহের সূচনা ও বিস্তার, অর্থাৎ আমরা দেখলাম যে অনেকগুলি কারণ মিলে কিন্তু মহাবিদ্রোহ সংঘটিত হয়েছিল। এটি যদি বলা হয় যে শুধুমাত্র একটি ঘটনার বহিঃপ্রকাশ হিসেবে প্রকাশ পেয়েছিল বিদ্রোহ হিসেবে, তা নয়। বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছিল সাধারণ মানুষ, রাজ্যের রাজারা, সৈন্যবাহিনীর বিভিন্ন স্তরের সেনারা। সেই সমস্ত বিদ্রোহগুলো ধীরে 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 ক্ষোভের সঞ্চার করছিল মানুষের মনে। সেই সঞ্চার থেকেই হঠাৎ যখন দেখা যায় যে এই এনফিল্ড রাইফেলের প্রভাব, সেইটাই একটি বড় ঘটনা হিসেবে দেখা দেয়, এবং বহিঃপ্রকাশ দেখা যায় যে সমস্ত ক্ষোভের বহিঃপ্রকাশ ওই এক ঘটনার মাধ্যমে বেরিয়ে আসে, এবং সৈন্যরা বিদ্রোহ ঘোষণা করে। পরবর্তী ক্ষেত্রে সেই বিদ্রোহের মধ্যে অন্যান্য যাদের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছিল তারা যোগদান করে। তার ফলে ধীরে ধীরে এই বিদ্রোহ একটা বড় আকার ধারণ করে।
সূচনা ও বিস্তারের মধ্যে দেখব যে কিভাবে আমরা পরপর স্টেপ ওয়াইজ কখন থেকে যুদ্ধ শুরু হলো, কিভাবে যুদ্ধ চললো এবং কিভাবে ইংরেজরা দমন করে আবার ভারতকে দখল করে নিল। প্রথমত শুরুর সময়ে যদি আমরা বলি 29শে মার্চ 1857 ব্যারাকপুরের সেনা ছাউনিতে মণ্ডল পাণ্ডে চর্বি মেশানো কার্তুজ ব্যবহারে অসম্মত হন এবং তিনি ইংরেজ সেনাপতিকে হত্যা করেন, করে বিদ্রোহের সূচনা করেন। পরে 10ই মে 1857 সালে মিরাটের সেনা ছাউনিতে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে। এখানে একটি ঘটনা বলে রাখি যে এই ব্যারাকপুর এবং মিরাট এই দুটির মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় কনফিউশন আছে। অনেক সময় দেখা যায় যে ব্যারাকপুরটাকে প্রথম বিদ্রোহের স্থান হিসেবে চিহ্নিত করা হয়, অনেক সময় দেখা যায় যে মিরাটকে। তো যদি কোনো সময় পরীক্ষায় এটা আসে যে ব্যারাকপুর অপশনে আছে, তাহলে আমরা ব্যারাকপুরটাকেই প্রথম অপশন হিসেবে সিলেক্ট করে দেবো। অথবা দেখা যায় যদি এখানে মিরাট আছে তাহলে মিরাটটিকে করব। কিন্তু মিরাট এবং ব্যারাকপুর যদি একই পুরকেই প্রথম অপশন হিসেবে সিলেক্ট করব। এরপরে 11 থেকে 30শে মে ঘটনাগুলি ঘটেছিল হচ্ছে 1857 সালের 11 থেকে 30শে মে মিরাটের সেনা ছাউনি থেকে বিদ্রোহী সিপাহীরা 11ই মে দিল্লি এসে পৌঁছায় এবং দিল্লির সেই সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, যেটাকে আমরা ভারতের শেষ মুঘল সম্রাট হিসেবে জানি। ওনাকে সম্রাট হিসেবে ঘোষণা করে সিপাহীরা তার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে। এরপর মুম্বাই, আলিগড়, ফিরোজপুর, বেরেলি, মোরাদাবাদ, শাহজাহানপুর ও পার্শ্ববর্তী অঞ্চলে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। পরে জুন মাসে 1857-এর 4ঠা জুন কানপুরের সেনা ছাউনিতেও বিদ্রোহ শুরু হয়ে যায়। এই সময় গোয়ালিয়র, ভরতপুর, ঝাঁসি, এলাহাবাদ, ফৈজাবাদ, লখনৌ ইত্যাদি স্থান বিদ্রোহের সূচনা হয়। বাংলারও বেশ কিছু অঞ্চল এই সময় যুদ্ধে জড়িয়ে পড়ে। জুলাই 1857 এখানে ইন্দোর ও পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চল বিদ্রোহের মধ্যে পড়ে। সেপ্টেম্বরের 1957 ইংরেজরা দিল্লি পুনরুদ্ধার করে নেয়, কিন্তু মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে এই বিদ্রোহ তখন ছড়িয়ে পড়ে। অক্টোবরে 1857 অক্টোবর মাসে কোটা রাজ্যে বিদ্রোহ শুরু হয়ে যায়। নভেম্বরে বিদ্রোহীরা কানপুরের বাইরে জেনারেল উইন্ডহামকে পরাস্ত করেন। এটি একটি বড় জয় ছিল। ডিসেম্বরে স্যার কলিং ক্যাম্বেল আবার কানপুর যুদ্ধে জয়লাভ করে আবার কানপুরটি দখল করে নেন। মার্চে ইংরেজরা লখনৌ পুনরুদ্ধার করে। লখনৌ আগেই আমরা জানি যে দখল হয়ে গেছিল সেনাবাহিনী দ্বারা, ভারতীয় সেনাবাহিনী বলা ভুল, ইংরেজদের সেনাবাহিনী যারা বিদ্রোহ ঘোষণা করেছিল তারা আগেই লখনৌ দখল করেছিল এবং সেটি মার্চ মাসে ইংরেজরা আবার পুনরুদ্ধার করে নেয়। এপ্রিলে ঝাঁসি এবং কুনওয়ার সিংয়ের নেতৃত্বে বিহারে বিদ্রোহ শুরু হয়। মে মাসে ইংরেজরা বেরেলি, জগদীশপুর এবং কল্পি পুনরুদ্ধার করে নেয়। জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে 1958 সালের, মানে 57 সাল অবধি আগেই বলেছি, 58 সালে এটা সমগ্র ভারতবর্ষ পুনরায় আবার ইংরেজরা দখল করে নেয়। অর্থাৎ দেখা গেল যে শুরু হলো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় হলো, মানে ইংরেজদেরকে একমুখী আন্দোলন করতে হয়নি, বিভিন্ন জায়গায় কোনো সময় এখানে কোনো সময় ওখানে, এভাবে তারা চালিয়েছে। মানে একই সঙ্গে যদি ইংরেজ সেনাবাহিনীকে সমস্ত দিকে লড়াই করতে হতো তাহলে কিন্তু ইংরেজ সেনাবাহিনীর পক্ষে সেই যুদ্ধ জয়লাভ করা কঠিন হয়ে দাঁড়াতো। এবারে আমরা দেখব ব্যর্থতার কারণ। ব্যর্থতার কারণের মধ্যে তার মধ্যে আঞ্চলিক সীমাবদ্ধতা হচ্ছে প্রথম এবং প্রাথমিক কারণ বলা যেতে পারে। ভারতের সমগ্র অঞ্চলের সিপাহীরা সব জায়গা থেকে কিন্তু অংশগ্রহণ করেনি। বিভিন্ন অঞ্চলের সিপাহীরা কিন্তু, এর মধ্যে যেমন শিখ, গোর্খা সৈন্যরা, এরা কিন্তু এই বিদ্রোহে কিন্তু যোগদান করেনি। উত্তর পশ্চিম ভারত, পূর্ব ভারত, দক্ষিণ ভারতের একাংশ এই বিদ্রোহে কিন্তু অংশগ্রহণ করেনি। তার ফলে এবং এই শিখ এবং গোর্খা সৈন্যরা এরা কিন্তু ইংরেজদের সাহায্য করেছিল বিদ্রোহ দমনের ক্ষেত্রে। এরা যদি সাহায্য না করতো তাহলে শুধুমাত্র ইংরেজ সৈন্যবাহিনীকে এই বিদ্রোহ দমন করতে হতো এবং যেটা ওনাদের পক্ষে কঠিন কাজ হয়ে দাঁড়াতো। যোগ্য নেতৃত্বের অভাব। ইংরেজ সেনাপতি যেমন লরেন্স, ক্যাম্পবেল, নিকলসন প্রমুখ ইংরেজ সেনাপতিগণ নানা সাহেব, তাঁতিয়া টুপি এবং লক্ষ্মীবাইয়ের তুলনায় যুদ্ধ বিষয়ে অনেক বেশি ছিল এবং দক্ষ ছিল। তাদের যুদ্ধের জ্ঞান অনেক বেশি এনাদের থেকে। তাই তারা সহজেই এই সমস্ত নানা সাহেব, তাঁতিয়া টুপি, এনাদের লক্ষ্মীবাই এনাদেরকে পরাস্ত করতে পেরেছিল। পরিকল্পনার অভাব। বিদ্রোহের মধ্যে কোনো সর্বভারতীয় পরিকল্পনাই ছিল না। সারা বিদ্রোহটা সংগঠিত হয়েছিল একটি মানে হঠকারিতার মধ্যে দিয়ে, যে সমস্ত কিছু পরিকল্পনা করে একটি বিদ্রোহ সঞ্চালন করার যে কৌশল,
সেটা কিন্তু ইংরেজদের মধ্যে ছিল, যেটা ভারতীয়দের মধ্যে দেখা যায়নি। বিদ্রোহীরা মূলত আঞ্চলিক ও ব্যক্তিগত স্বার্থের জন্য বিদ্রোহ করেছিল। যে কোনো একটি রাজা হয়তো বা রাজ্যের রাজা বিদ্রোহকে সমর্থন জানাচ্ছে, কেন না তার যেহেতু ইংরেজদের প্রতি একটা ক্ষোভ আছে সেই কারণে। মানে ভারতকে স্বাধীন করব এবং নিজে সমস্ত আমরা নিজেদের অধিকারে নিয়ে আসবো, সেই ঘটনা কিন্তু কারোর মনেই প্রায় ছিল না। জাতীয়তাবোধের অভাব, যেটা পরবর্তী পয়েন্ট। বিদ্রোহটি হয়েছিল আঞ্চলিক স্বার্থে বা ব্যক্তিগত স্বার্থে, বিভিন্ন কারণে বিদ্রোহ হয়েছিল, কোনো জাতীয় স্বার্থই ছিল না এর মধ্যে। দেশীয় রাজাদের অসহযোগিতা, এখানে বেশ কিছু দেশীয় রাজা ছিলেন, যেমন গোয়ালিয়রের সিন্ধিয়া, হায়দ্রাবাদের নিজাম, নেপালের জং বাহাদুর, কাশ্মীরে ছিলেন কাশ্মীর ও যোধপুরের রাজারা। এরা সমস্ত কিন্তু ইংরেজদের সাহায্য করেছিল বিদ্রোহ দমনের ক্ষেত্রে। এনারা কিন্তু বিদ্রোহীদের সাহায্য করেননি। এনাদের বিভিন্ন রকম ভাবনা ছিল। হয়তো ওনারা মনে করতেন যে যদি এখন আমরা ইংরেজদের প্রতি সহানুভূতিশীল থাকি এবং ওনাদের যদি সাহায্য করি, পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন কৌশলে হয়তো নিজেদের রাজ্যের প্রতি কিছু সুবিধা আদায় করে নিতে পারা যাবে। যেটি কখনোই নয়। ইংরেজ জাতি একটি ছিলেন, এমন এক জাতি ছিলেন যে যেনারা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেননি। সারা পৃথিবীতে ওনারা যেখানে যেখানে গেছেন সমস্ত জায়গাতে শুধুমাত্র নিজেদের স্বার্থে কাজ করেছেন। আহ, সেটা সম্পূর্ণভাবে এখন বিভিন্ন ইতিহাসের বিভিন্ন জিনিস পড়লে আমরা জানতে পারি। এর পরের আরেকটি কারণ হলো মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণী এই বিদ্রোহে কিন্তু সহযোগিতা করেনি। অর্থাৎ যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবী বলা হয়, যারা মধ্যবিত্ত সম্প্রদায়, সমাজের আধুনিকরণের জন্য ইংরেজের সঙ্গে তারা কিন্তু সহযোগিতা করেছিল, বিদ্রোহ সাহায্য করেনি। এনারা মনে করতেন যে ইংরেজরা হচ্ছে দেশের বিভিন্ন বৌদ্ধিক বিকাশ বলা যেতে পারে বা সামাজিক বিকাশের জন্য লড়ছেন। কিন্তু ওনাদের হয়তো ভুল ধারণা ছিল যে লড়ছেন, কিন্তু আসলে তারা নিজেদের স্বার্থের জন্যই লড়ছিলেন। এইরকম ঘটনার জন্য ওনারা যোগদান করেননি এবং যেটা বিদ্রোহীদের বিপক্ষে চলে গেছিল। আধুনিক অস্ত্রের অভাব, ইংরেজদের যে সমস্ত অস্ত্রগুলি ছিল সেগুলি যথেষ্ট আধুনিক। কামান বলা যেতে পারে, বন্দুক বলা যেতে পারে, এগুলি সবই আধুনিক অস্ত্র ছিল, সেই সময়ের আধুনিক অস্ত্র। কিন্তু আমাদের যে সমস্ত বিদ্রোহীরা ছিলেন তারা কিন্তু সবাই হয়তো তরোয়াল নিয়ে কেউ লড়েছেন, কেউ বল্লম নিয়ে লড়েছেন। তো তাদের কাছে আধুনিক অস্ত্র যোগানই ছিল না। তো সেই কারণে একটা অসম লড়াইয়ের মধ্যে তারা যুদ্ধ করে গেছিলেন। নৌশক্তির অভাব, উন্নত শক্তিশালী নৌশক্তি ছিল হচ্ছে ইংরেজদের হাতে, যেটা ভারতীয়দের হাতে তো ছিলই না সেই সময়। তার ফলেও অনেক অসুবিধার সম্মুখীন হয়েছিলেন বিদ্রোহীরা। এছাড়া উন্নত যোগাযোগ ব্যবস্থা, যেমন যোগাযোগ ব্যবস্থা বলতে গেলে সেই সময় রেল লাইন, টেলিফোন, টেলিগ্রাফ, এই সমস্ত আধুনিক উন্নত যোগাযোগ ব্যবস্থাগুলি সমস্তটাই ছিল হচ্ছে ইংরেজদের হাতে। যার ফলে সহজে সৈন্য প্রেরণ, হঠাৎ দেখা গেল যে উম, আহ, ধরা যাক দিল্লিতে বিদ্রোহের সূচনা হয়েছে, তো সেখানে প্রচুর পরিমাণ সৈন্যের দরকার। তো সেই সৈন্য পৌঁছবার জন্য সহজেই রেলপথের মাধ্যমে সেখানে পৌঁছে দেওয়া যাচ্ছিল। বা কোনো একটি খবর এক জায়গা থেকে আরেক জায়গায় সৈন্যদের কাছে পাঠাতে হবে যে আজই তোমাদেরকে রেলের মাধ্যমে অমুক স্থানে যেতে হবে, সেই সহজেই তারা বিভিন্ন টেলিফোন এবং টেলিগ্রাফের মাধ্যমে খবর পাঠাতে পারছিল। কিন্তু এই সুবিধাগুলো ভারতীয় বিদ্রোহীদের কাছে ছিল না। তো তার ফলে আহ, তারা সহজে বিভিন্ন নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারছিল না এবং বিভিন্ন অঞ্চলে তারা ধরা পড়ছিল, তাদেরকে ইংরেজরা এসে হত্যা করছিল, এই সমস্ত ঘটনা ঘটতে থাকছিল। বিশ্বাসঘাতকতা, এটি হচ্ছে আরেকটি বড় কারণ এই বিদ্রোহের ভেঙে পড়ার। বিদ্রোহে অংশগ্রহণকারী বেশ কিছু মানুষ শুধুমাত্র শুধুমাত্র বিশ্বাসঘাতকতার জন্য নিহত হয়েছিলেন। মানে যুদ্ধে লড়ে নিহত হওয়া নয়, সেটি আলাদা ঘটনা। যুদ্ধে লড়ে একটি সৈন্য যদি মারা যায় সেটা তার সম্মানের ব্যাপার। এখানে বিশ্বাসঘাতকতা হয়তো নিজেরই খুব কাছের কোনো মানুষের কাছ থেকে তারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল। যেমন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের কিছু কর্মচারী ছিল, সেনাপতি ছিল, যারা ইংরেজদের সঙ্গে মিলে তাদের সহযোগিতা করেছিল এবং বিদ্রোহের বিভিন্ন খবর, বিভিন্ন কৌশল ইংরেজদের কাছে আগে থেকেই জানিয়ে দিয়েছিল। তা এর ফলাফল আমরা যদি যে দেখতে যাই যে মহাবিদ্রোহের কি ফলে কি কি ঘটনা ঘটেছিল, এগুলি তো হলো ব্যর্থতার কারণ। ফলাফলের মধ্যে বেশ কিছু ফলাফল পরবর্তী ক্ষেত্রে বিদ্রোহ শেষ হওয়ার পরে, অর্থাৎ 1858 সালের পরে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল, তার মধ্যে হলো কোম্পানি শাসনের অবসান ঘটে গেছিল। এর আগে অবধি কিন্তু ভারতে কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করত। এর পরে কিন্তু আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক কোনো প্রতিষ্ঠান শাসন করলো না। ক্ষমতা কিন্তু চলে গেল
ইংল্যান্ডের মহারানীর হাতে। এটা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে অবধি আমরা জানবো যে সমস্ত কিছু বিভিন্ন ল নিয়ে আসা, সেগুলোকে ইমপ্লিমেন্ট করা, সেই গুলোকে বিভিন্ন কৌশলে বিভিন্ন রাজ্য দখল, এই সমস্ত ঘটনা কিন্তু করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপরে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এই সমস্ত ক্ষমতাগুলো আর থাকলো না, চলে গেল মহারানীর কাছে। তো মহারানীর ঘোষণাপত্র আসে এর ফলে। 1858 সালের 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্র আসে। সেখানে বেশ কিছু কথা বলা হয়। অর্থাৎ এখানে করা হয় কি, না সত্যবিলোপ নীতি যেটা ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি নীতি, যেটার ফলে ভারতের বিভিন্ন রাজ্য ক্ষুব্ধ হয়ে গেছিল, সেটিকে প্রথমেই পরিত্যক্ত করা হয়। কারণ ইংরেজরা বুঝে গেছিল যে ভারতীয়দের যদি আমরা টর্চার করি, সেইভাবে যদি সমস্ত কিছু দখল করে নেওয়ার চেষ্টা করি একইবারে, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। সেই জায়গা থেকে তারা সত্যবিলোপ নীতিকে প্রথমেই পরিত্যাগ করে দিল, এবং বলে দেওয়া হলো যে দেশীয় রাজারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে এবং তারা তাদের রাজ্যের ভার তাদের হাতে দিতে পারবে। আরেকটি হলো, দেশীয় রাজ্যের সঙ্গে ইংরেজদের সম্পাদিত যে সমস্ত চুক্তিগুলো ছিল, সেইগুলো কিন্তু সমস্ত বাতিল হয়ে গেল। অর্থাৎ কোম্পানি বিভিন্ন রাজ্যের সঙ্গে বিভিন্ন রকম কৌশলে বিভিন্ন চুক্তি স্বাক্ষর করে রেখেছিল। মহারানীর ঘোষণাপত্রে বলে দেওয়া হলো যে সেই সমস্ত চুক্তিগুলো আজ থেকে বাতিল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল যোগ্য ভারতীয়কে সরকারি চাকরির পদে যাতে তারা উম, আসীন হতে পারে, তার জন্য আশ্বাস দেওয়া হলো যে সবাই সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবে না, এটিও জানিয়ে দেওয়া হলো। এছাড়া স্থির হলো যে ব্রিটিশ সরকার এরপর থেকে ভারতের আর সাম্রাজ্য বিস্তার করবে না। অর্থাৎ আহ, আগে তাদের নীতি ছিল যে যে কোনো কৌশলে আরও সাম্রাজ্য বিস্তার করো, আরও রাজ্য দখল করো, আরও এলাকা বাড়াও, সেইগুলো আর যে করা হবে না, সেগুলিও মহারানীর ঘোষণাপত্রে জানিয়ে দেওয়া হলো। তো এর ফলে কি হলো, অনেকটি অনেকটা এই সমস্ত রাজাদের মধ্যে অনেক স্থিরতা এলো যে হ্যাঁ, আহ, অনেক ভালো কথা আমাদের পক্ষে বলা হলো, কিন্তু সেগুলো সবই কি ইমপ্লিমেন্ট হয়েছিল? না, সেগুলো সবই ইমপ্লিমেন্ট হয়নি, কারণ এরা হচ্ছে সাম্রাজ্য বিস্তারকারী জাতি ছিল ইংরেজ। তারা কখনোই শুধুমাত্র সাম্রাজ্য বিস্তার নীতিকে বাদ দিয়ে বাদবাকি সমস্ত কিছু ঘটনা ঘটাবে, এটা সম্ভব ছিল না। তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভারতকে শোষণ করে গেছে, শাসন করে গেছে, এবং তার ফল এখনো অবধি আমাদের ভারতীয়রা ভোগ করে চলেছি। এর পরের হচ্ছে শাসনতান্ত্রিক পরিবর্তন কিছু আসে। 1858 খ্রিস্টাব্দে অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামের একটি আইন পাস হয়, যেটায় রানীর প্রতিনিধি হিসেবে ভারতের একজন ভারত সচিব হিসাবে অর্পিত হবে, এটি বলা হয়। স্থির হয় 15 জন সদস্য নিয়ে ইন্ডিয়ান কাউন্সিল ভারত সচিবের কাজে সহায়তা করবে। এরা কিন্তু আহ, আমাদের ভারতে এসে কিন্তু থাকবে না। এনাদের ভারত সচিব হয়তো ভারতে কোনো সময় আসতে পারেন, বা বিভিন্ন আহ, প্রক্রিয়ার মাধ্যমে এখানকার কী শাসন চলছে সেটা দেখতে পারেন, কিন্তু সমস্তটাই হবে ইংল্যান্ডে। ইংল্যান্ডের ক্যাবিনেটের মধ্যেই এই কাউন্সিলটাকে তৈরি করে দেওয়া হয়, এবং এনারাই ভারতের বিভিন্ন রকম নীতি নির্ধারণের জন্য দায়বদ্ধ থাকবেন। পরে আর একটা দেখা যাচ্ছে আইন পরিষদে ভারতীয়দের নিয়োগ। 1858 খ্রিস্টাব্দের আইনে শাসন কার্যে ভারতীয়দের অংশগ্রহণের কোনো সুযোগ সুবিধা কিন্তু ছিল না। কিন্তু 1861 খ্রিস্টাব্দের নতুন ভারত শাসন আইনে এখানে বলা হয় আইন পরিষদ এবং কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে পরিষদে ভারতীয় সদস্যদের গ্রহণের ব্যবস্থা থাকবে। এখানে স্যার দিনকর রাও, পাতিয়ালা ও বেনারসের রাজা বেসরকারি সদস্য হিসেবে তাঁরা আইনসভায় স্থান লাভ করেছিলেন। সামরিক পরিবর্তন ঘটেছিল বেশ কিছু। যেমন ব্রিটিশ বিদ্রোহী ব্রিটিশ বিরোধী যে সম্ভাবনা যে ছিল, মানে সেনাবাহিনীর মধ্যে একটি আহ, ধারণা চলে এসেছিল যে ইংরেজরা তাদের পক্ষে সহানুভূতিশীল নয়। এই সমস্ত ধারণাগুলোকে যাতে ভারতীয় সৈন্যদের মাথা থেকে সরিয়ে দেওয়া যায়, তার জন্য বাহিনীতে শ্বেতাঙ্গ সৈন্যের সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল। এর ফলে কি হয়েছিল, যে ভারতীয় সৈন্যরা যে সমস্তটাই ঐক্যবদ্ধ হবে এবং তাদের হাতে যে ক্ষমতা চলে যেতে পারে, সেই ঘটনা যাতে না ঘটে, তাই ইংরেজদেরকে কিন্তু আরও বেশি পরিমাণ নিয়োগ করে, এছাড়া গোলন্দাজ বাহিনীতে সম্পূর্ণভাবে ইংরেজদের হাতে রাখা হয়েছিল। অর্থাৎ কি না, যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলির দ্বারা যুদ্ধ জয়লাভ করা সম্ভব, সেই সবগুলো কিন্তু ইংরেজরা নিজেদের হাতে নিয়ে নিয়েছিল। অর্থাৎ যদি আমি ইংরেজদের হাতে এই সমস্ত ক্ষমতাগুলো রেখে দিই, অর্থাৎ দেখা যাচ্ছে গোলন্দাজ বাহিনীটি পুরোপুরি ইংরেজরা চালাবে, তাহলে কি হলো, যে কোনো ক্ষেত্রে যদি পরবর্তী ক্ষেত্রে বিদ্রোহের সূচনা হয়ও বা, গোলন্দাজরা কিন্তু সবই থাকবে ইংরেজদের অধীনে।
এখানে কিন্তু ভারতীয় গোলন্দাজ কিন্তু তৈরি হবে না। তার ফলে গোলন্দাজরা যে সমস্ত কাজগুলি করে, অর্থাৎ গোলা নিক্ষেপ করা, কত দূরে নিক্ষেপ করা হবে, কিভাবে নিক্ষেপ করা হবে, সেই সমস্ত ঘটনাগুলো ভারতীয়রা জানতেই পারবে না। অর্থাৎ তাদের হাতে যদি দুটি কামান যদি চলেও আসে, তারা কিন্তু সেটি চালাতে পারবে না ঠিক করে। সীমান্ত রক্ষা এবং আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ইংরেজ সেনাদের উপর অর্পিত করা হয়েছিল বিভিন্ন ক্ষমতা। অর্থাৎ দেশের যে সীমানা, সেই সময়ের ভারতের ম্যাপের যে আউটলাইন বা সীমানা, সেইগুলোতে সমস্তটাই কিন্তু ইংরেজ সেনাবাহিনীদেরকে প্রেরণ করা হতো। হয়তো ইংরেজ সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর কিছু কর্মচারীকে রাখা হতো, কিছু সৈন্যকে রাখা হতো, কিন্তু প্রধানের হিসাবে তারা থাকতো ইংরেজরাই। সেটা যতই দূরে হোক, দেখা যেতে পারে যে আফগান বর্ডারে ইংরেজ সৈন্য পাঠানো হয়েছে, বা ওখানে বর্ডার গার্ড হিসেবে পাঠানো হয়েছে, ওখানকার যে প্রধান থাকবে তারা কিন্তু সবই থাকবে ইংরেজ, এবং তাদের সহায়তা করবার জন্য ভারতীয় সৈন্যরা থাকবে, বা ভারতীয় বাহিনীর যে সমস্ত কর্মচারী ছিল তারা থাকবে। এছাড়াও সামরিক উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ করা হবেই না। অর্থাৎ ভারতীয়রা কোনো মতেই কোনো বাহিনীর প্রধান হতে পারবে না, এটি বলা হয়। এই সমস্ত ভারতীয় সেনারা তেমন কোনো গুরুত্বপূর্ণ পদে না যেতে পারে, ক্ষমতায় না যেতে পারে, তার ফলে বিভিন্ন রকম কৌশল কিন্তু অবলম্বন করেছিল। এর থেকে আমরা কি বুঝতে পারছি, যে মহারানীর ঘোষণাপত্রে কিন্তু এক ধরনের কথা বলা হচ্ছে, এবং বিপরীত দিকে দেখা যাচ্ছে যে মহারানীর ঘোষণাপত্রের ফলে যে সমস্ত ভালো ভালো কথাগুলো বলে ভারতীয়দের মন ভোলানো হচ্ছিল, ভিতরে ভিতরে কিন্তু ভারতীয়দের যাতে ক্ষমতা কমিয়ে দেওয়া যায় সেই সমস্ত কিন্তু কার্যকলাপগুলি গোপনে করা হয়ে গেল। ভারতীয়রা ওপরে ওপরে দেখলো মহারানীর ঘোষণাপত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালো, তো সেখানে ভারতীয়দের উন্নতির জন্য বিভিন্ন রকম নীতি নির্ধারণ করা হবে, এই সমস্ত দেখানো হলো, কিন্তু ধীরে ধীরে ভারতীয়দের ক্ষমতাটাকে কিন্তু আরও কমিয়ে দেওয়া হলো। এবং এর ফলে আরেকটি ঘটনা ঘটলো, মুঘল সাম্রাজ্যের কিন্তু অবসান এখানেই হয়ে গেল। আগে নাম সর্বস্ব হলেও মুঘলরা কিন্তু ভারতের শাসক হিসেবে পরিচিত ছিল। এই বিদ্রোহের পরে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়, এবং বাহাদুর শাহের পৌত্রদের ব্রিটিশ সরকার হত্যা করে। এর ফলে মুঘল সাম্রাজ্য সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল এখানেই। এই 1858 পর থেকে কিন্তু ভারতে আর মুঘল সাম্রাজ্যের কোনো অস্তিত্বই থাকলো না, সম্পূর্ণটাই চলে গেল ব্রিটেনের হাতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল, সেখান থেকে চলে গেল ব্রিটেনের হাতে। সামাজিক পরিবর্তন। মুঘল সাম্রাজ্যের অবসান ঘটলে ভারতীয় মুসলিম সমাজ ইংরেজদের থেকে দূরে সরে যায়। অন্যদিকে ভারতীয় হিন্দু সমাজ পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের লাভে আশায় উৎসাহী হয়ে মুসলিমদের যে পিছিয়ে পড়েছিল ভারতীয় বা হিন্দুরা কিন্তু সেই পিছিয়ে পড়া অবস্থায় রইল না, তারা কিন্তু এই পাশ্চাত্য শিক্ষাটাকে গ্রহণ করে এগিয়ে যেতে থাকলো। মুসলিমরা এই ঘটনার ফলে ইংরেজদের থেকে দূরে সরে আসে, এবং ফলে তারা কিন্তু পিছিয়ে পড়তে থাকে সামগ্রিকভাবে। সামাজিক এবং শিক্ষার যে সমাজ, তার থেকে কিন্তু ওরা বেরিয়ে যেতে থাকে, এবং ভারতে একটি নবযুগের সূচনা ঘটে। মহাবিদ্রোহের পর ভারতবর্ষে প্রকৃত অর্থে মধ্যযুগের অবসান হয়, আধুনিক যুগের শুরু হয়। ইংরেজরা সাম্রাজ্যবাদী স্বার্থে ভারতীয়দের মধ্যে বিভেদ তৈরির সচেষ্ট হলেও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যে সমস্ত মধ্যবিত্ত বুদ্ধিজীবী সম্প্রদায় ছিল, নিজেদের অধিকার সম্পর্কে কিন্তু তারা যথেষ্ট সচেতন হয়ে পড়ে। ভারতবাসীর মধ্যে স্বাধীনতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ প্রভৃতি আদর্শের কিন্তু বিকাশ ঘটতে শুরু করে। এর আগে ক্ষেত্রে কিন্তু তারা ইংরেজদের অধীনে থেকেই সমস্ত কিছু করে যেত, কিন্তু নিজেদের মধ্যে দেশ স্বাধীন করা এবং নিজেদের দেশ, নিজের ভারত, এই যে ভাবনা, এই সমস্তগুলো কিন্তু ছিলই না। এই বিদ্রোহ এত বড় আকারে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়লো যে হ্যাঁ, হয়তো এই বিদ্রোহের ফলে তেমন কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা এই বিদ্রোহ নেয়নি হয়তো ভারতীয় স্বাধীনতা সংগ্রামে, তাও কিন্তু বিভিন্ন ঐতিহাসিক এটিকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচনা করেন, কারণ এটি হলো প্রথম আগুন যেটা ইংরেজদের সোনার কেল্লায় লাগানো হয়েছিল, এবং এর ফলেই ধীরে ধীরে সমস্ত যে আন্দোলন পরবর্তী ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামের আন্দোলনগুলি গড়ে উঠেছিল, সেগুলো কিন্তু এই বেসের ওপরেই গড়ে উঠেছিল। এই আন্দোলন সারা ভারতবাসীর মধ্যে একটি বিদ্রোহমূলক সূচনা করে দিয়েছিল, যে ইংরেজরাই সব নয়, ভারতবাসীরাই হচ্ছে ভারতের প্রধান মালিক। এই ঘটনা বেশ কিছু মানুষের মনে ঢুকিয়ে দিয়েছিল এই বিদ্রোহ। এর পরবর্তী ক্ষেত্রে তার মধ্যেই দানা বাঁধে বিভিন্ন ভারতের স্বাধীনতা সংগ্রামের